দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় কোটায় উত্তপ্ত সারা দেশ। আর এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ইকতেদার আহমেদ, সাবেক জাজ ও রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট, এবং সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও মারামারিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকা। আহত হয়েছেন শতাধিক। চট্টগ্রামেও একই অবস্থানে দুপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে শাটল ট্রেন। প্রক্টর অফিসের গেইটে তালা দিয়েছে ছাত্রলীগ। খুলনাতেও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে। দর্শক, আপনারা জানেন রবিবার রাত থেকেই রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের। আলোচনার শুরুতে আমি ইকতেদার আহমেদ আপনার কাছে যাব। এই যে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা বনাম ছাত্রলীগ, এই বিষয়ে আপনার মন্তব্য আমি প্রথমেই আপনাকে দিয়ে শুরু করব। দেখুন, যে আমাদের তো সর্বোচ্চ আইন সংবিধানে কিন্তু সরাসরি কোটা বিষয়ে কিছু বলা নেই। এবং সংবিধানে যদি আপনি ধরেন, সংবিধানের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে বলা আছে যে রাষ্ট্র কী করবে, যে মানে সুযোগের সমতা, সকলের জন্য সমান সুযোগ যেন থাকে, সেটার ব্যাপারে রাষ্ট্র সচেষ্ট থাকবে। আবার আমাদের যে এই সংবিধানের যে মৌলিক অধিকার আছে, সে মৌলিক অধিকারে সেখানে বলা হয়েছে যে চাকুরির ক্ষেত্রে সমতা, অর্থাৎ চাকুরির ক্ষেত্রে সকলের জন্য সুযোগের সমতা থাকবে। তবে সেখানে হলো অনুচ্ছেদ 28 এবং অনুচ্ছেদ 29-এ দুটা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে যে নারী এবং শিশুদের জন্য বিশেষ বিধান, এবং যারা অনগ্রসর সমাজের যারা অনগ্রসর অংশ, তাদের জন্য বিশেষ বিধান রাষ্ট্র করতে পারবে, এবং বিশেষ বিধান করার ব্যাপারে রাষ্ট্রকে কোনো কিছু নিবৃত্ত করবে না। তো এখন আমাদের অনগ্রসর অংশ বলতে আমরা উপজাতি বা নৃগোষ্ঠী, বা এই যে আমাদের যে এই বিশেষ করে উপজাতি বা নৃগোষ্ঠী, অথবা যে এই যে ধর্মীয় সংখ্যালঘু যারা, এরা হতে পারে। আর ধরেন আমাদের যে নারী হতে পারে বা শিশু হতে পারে। এখন আমরা দেখছি যে আমাদের যে কোটা ব্যবস্থার যে বিন্যাস, সেখানে দেখলাম যে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা, তারপরে ধরেন 10% জেলা কোটা, 10% হচ্ছিল আপনার নারী কোটা, 5% হচ্ছিল আপনার এই যে উপজাতি, আর 1% হচ্ছিল প্রতিবন্ধী। তো এখন যে আপনার মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীনতা পরবর্তী স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছে, তারা লেখাপড়া করতে পারে নাই, তাদের মানে এই মুক্তিযুদ্ধে মানে তাদের অবদান ছিল, এটার ব্যাপারে তো কেউ কোনো আপত্তি নাই। কিন্তু যখন আপনি দেখলেন যে এই কোটা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দেওয়া হচ্ছে, এবং সন্তান পরবর্তী এখন যে মুক্তিযোদ্ধাদের নাতি বা নাতনিদেরকে দেওয়া হচ্ছে, এটার যৌক্তিকতা কতটুকু? এটা তো কোনোভাবেই যুক্তি হতে পারে না। আপনি কোটা থাকতে পারে, কোটা ব্যবস্থা হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা থাকবে। তারপরে তারা যখন দেশের সাধারণ নাগরিকদের এবং সকলের সমপর্যায়ে চলে আসবে, তারপরে এই কোটা ব্যবস্থার বিলুপ্ত হবে বা অবলুপ্তি ঘটানো হবে। তো মুক্তিযোদ্ধাদের কোটা ছিল, তারা 30% কোটা ভোগ করেছে, এবং তারা এই কোটার বাইরেও কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যেমন আমরা সরকারি চাকরি যারা করতাম, আমরা রিটায়ার করতাম 57-তে, পরবর্তীতে এটাকে আবার 2 বছর বাড়িয়ে 59 করা হয়। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রথম থেকে কিন্তু রিটায়ারিং এজ ছিল 60। তারপরে তাদের চাকরিতে প্রবেশের বয়সসীমাও কিন্তু তাদের জন্য শিথিল করা হয়েছিল। তাছাড়া তাদেরকে ধরেন ওই যে বিভিন্ন ভাতা, তারা এখন একজন মুক্তিযোদ্ধা বোধে মাসিক 20,000 টাকা ভাতা পায়। তারপরে তাদেরকে বিভিন্ন সময়ে অনুদান দেওয়া হয়েছে। তো এগুলোর ব্যাপারে তো কেউ কোনো ধরনের আপত্তি নাই। কিন্তু আপনি এই কোটা ঠিক মুক্তিযোদ্ধা পর্যন্ত থাকবে, এটাতে আমাদের মানে কেউরই, কিন্তু যারা ইভেন এখন আন্দোলন করছে তাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটা কেন পরবর্তীতে তাদের সন্তানের পর্যন্ত বিস্তৃত হবে, এবং নাতনি পর্যন্ত বিস্তৃত হবে? এবং এখন মুক্তিযোদ্ধা যে আদর্শে উজ্জীবিত, এবং যে আদর্শে উজ্জীবিত হয়ে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার সন্তান বা তার নাতনি তো সে একই আদর্শভুক্ত হতে না পারেন। ইকতেদার আহমেদ, আমি একটু, আপনি বলবেন। আমার যেটা প্রশ্ন, আপনি সংবিধানের কথা বললেন, আপনি তাহলে এখানে সমস্যাটা কেন দাঁড়ালো এখানে? না, সমস্যাটা দাঁড়ালো হলো যে এখানে তো সংবিধানে তো বিষয়গুলো না, সংবিধানে ওটা ভাবার্থগতভাবে সংবিধানে কিন্তু সরাসরি
কোটার কথা বলা নাই। আর মুক্তিযোদ্ধাদের কোটার ব্যাপারে সংবিধান একদম কোনো কিছুই সংবিধানে বলা নাই। সংবিধানে বলা আছে নারী, শিশু এবং হচ্ছে হলো অনগ্রসর যারা, তাদের জন্য তাদের কোটার কথা বলা আছে। ইভেন প্রতিবন্ধীদের কথাও সংবিধানে বলা নাই। তারপরেও ঠিক আছে যে মানে মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে আমাদের যারা সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তারা তাদেরকে কোটা দিয়েছে। তো এটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য। এখন স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছে, তাদের অবদান ছিল এবং অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে চাকরির ক্ষেত্রে কোটা দেওয়া হয়েছে এবং এই কোটা অনুযায়ী তারা চাকরি পেয়েছেও। পরবর্তীতে দেখলাম যে আমরা এই যে যেটা আমি বললাম যে তাদের এই যে সন্তানদেরকে, তাদের নাতি নাতনিদেরকে। এখানে আর একটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা 2016 সালের 8ই নভেম্বর পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারিত হয় নাই। এখন 2016 সালের 8ই নভেম্বর যখন মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত হলো, সেখানে বলা হলো যে 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা আন্দোলনে সারা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযোদ্ধা, এবং মুজিবনগর সরকার, তারপরে যারা বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে এরা মুক্তিযোদ্ধা। কিন্তু আপনাকে দেখতে হবে যে আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের রণকৌশল ছিল হচ্ছে হলো গেরিলা যুদ্ধ। এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে একটা গেরিলা যুদ্ধ যদি সফল হতে হয় তাহলে হচ্ছিল দেশের মেজরিটি আপামর জনসাধারণের সমর্থন প্রয়োজন হয়। তো আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যারা হচ্ছিল অন্ন, বস্ত্র, খাদ্য, তারপরে হচ্ছে হলো এই বাসস্থান বলেন, তারপরে হলো অর্থ দিয়ে সাহায্য করেছে, এটা হচ্ছে হলো গ্রাম বাংলার সাধারণ মানুষ। এবং মুক্তিযোদ্ধাদেরকে এই সাহায্য দিতে গিয়ে দেখা গিয়েছে যে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অনেকেই কিন্তু নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে এবং অনেকে হত্যার পর্যন্ত সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তাদেরকে কিন্তু এই যে আজকে হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয় না এবং তারা কিন্তু কোনো সুযোগ সুবিধাও কিন্তু পাচ্ছে না। তো একটা দেশের যদি রণকৌশল যদি গেরিলা যুদ্ধই হয় তাহলে সেক্ষেত্রে তো এই দেশের আমি মনে করি যে 50 থেকে 60% লোক মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধের সমর্থনে কাজ করেছিল। তাহলে এই যে এই দেশের যে আপনি একটা বিশেষ কয়েকজনকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিলেন, আর দেশের 50 থেকে 60% লোক যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তাদেরকে আপনি কোনো কিছুই দিলেন না, তাদের অবদানের কোনো স্বীকৃতি নেই, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, তাদেরকে নির্যাতন, নিষ্পেষণ করা হলো, তাদের অনেকে হত্যার সম্মুখীন হলো এবং তারা রাষ্ট্র থেকে কোনো আজ পর্যন্ত কোনো ধরনের স্বীকৃতি পেল না। এটা তো হতে পারে না। ধন্যবাদ ইকতার আহমেদ। আমি আসবো আপনার কাছে, তার একটু অ্যাডভোকেট মঞ্জুর মুর্শেদ। নিশ্চয়ই আপনি শুনছিলেন ইকতার আহমেদের কথা। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিবাদে রবিবার রাত থেকেই সারা দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং তারা প্রতিবাদ জানায়। আজকে সেই ফলশ্রুতিতে আজকে যে আমরা সংঘর্ষের ঘটনা দেখতে পেলাম, আমি একটু জানতে চাই যে এই কোটা সংস্কার সহ প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতাটুকু। ধন্যবাদ আপনাকে। দেখুন, একজনের বক্তব্যের যদি পছন্দ না হয় তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এটি তো গণতান্ত্রিক সভ্য সমাজে অ্যাকসেপ্ট করা যায় না, তাই না? এটা খুব স্বাভাবিক, কারণ গণতন্ত্রের মূল কথাই তো হলো যে আমি আমার মত প্রকাশ করব। আপনার মত আমি সমর্থন নাও করতে পারি, এটা বিরোধিতাও করতে পারি এবং আপনার সমালোচনাও করতে পারি। ইভেন কি সমালোচনাটা আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টের সেটারও সমালোচনা করা যায়। কাজে এখানে একজন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, সেটার ব্যাপারে ছাত্ররা কিছু বলতে পারবেন না, এটা তো হয় না। আমার মনে হয় না উনিও এটা বিশ্বাস করেন যে বলা যাবে না, কারণ উনি তো রাজনীতি করে এসেছেন, তাই না? উনি যখন থেকে আন্দোলন করছেন, এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে আপনার বিএনপি 4 দলীয় জোটের আন্দোলন, সবসময় উনি তো অন্য পক্ষের সমালোচনা করেছেন না, অন্য পক্ষের সমালোচনা করেছেন। ইভেন কি এখনো তো করছেন, এখনো তো বিভিন্নভাবে অপোজিশন রাজনৈতিক যারা আছে তাদের ভাবে উনি কটাক্ষ করছেন, সমালোচনা করছেন। এটা তো ওনার অধিকার, এটা এই সাংবিধানিক অধিকার অন্যদেরও আছে। কাজে ওই এখন কিছু লোক যেমন আপনার হয় কি আমাদের দেশে চামচার সংখ্যা বেড়ে গেছে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এবং চামচার সংখ্যা যখন বেড়ে যায় তখন অনেক রকম বিভিন্ন ধরনের দুর্ঘটনার মধ্যে পড়তে হয়। ধরেন প্রধানমন্ত্রীর কথাটা ছাত্ররা সমালোচনা করছে, আমরা পছন্দ করছি না, প্রত্যাহার করতে হবে বলছে, ঠিক আছে, কিন্তু এখন একটা গ্রুপ আবার দাঁড়াই গেছে, তারা দেখাচ্ছে যে এই যারা বলছে তাদেরকে তারা রাজাকার বলছে। এবং তাদেরকে আবার আজকে আমি এক জায়গায় দেখলাম এক মন্ত্রীর কথা, সেটা বলছে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। তার মানে এখন আপনাকে এটা রাষ্ট্রদ্রোহিতা পর্যন্ত টেনে নেওয়া যেতে পারে। তো এই সমস্ত যে কাজগুলো করা হয় সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা সুস্থ মস্তিষ্কের কাজ না, এবং এটা একটা মানে অসুস্থ মস্তিষ্কের নার্চারিং আমি বলবো। এবং এটির মাধ্যমে আলটিমেটলি সমাধানের দিকে যাওয়া যাবে না।
এটা আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে বিভিন্ন রকমের জটিলতা বাড়বে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, এবং হতে 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 কোথায় যাবে নোবডি নোস। কারণ আপনি জানেন যে ক্রাইসিস হলে পরে সেই ক্রাইসিস সমাধান করা যায়, আবার ক্রাইসিস বাড়তে 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 কোন পর্যায়ে চলে যায় এটা কিন্তু কেউ কখনো বলতে পারে না, এটা ইচ্ছার উপরে থাকে না। তো সেই জন্য আমি বলবো যে এখানে আজকে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনের ক্ষেত্রে তারা কিন্তু ধরেন এখানে এই আন্দোলনের আজকে যে সূত্রপাত, আমি বলবো যে এটা একটা আমাদের ভুল সিদ্ধান্তের কারণে এটা হয়েছে। সেটা হলো যখন 18 সালে যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনের সময় কিন্তু তারা বলছিল কোটা সংস্কার, তারা তাদের বাতিল দাবিটা বলে ছিল আসলে, হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সংখ্যাটা, এই যে 53-56% এটা খুব বেশি, এটাকে আমিও সাপোর্ট করি না। 56%, হ্যাঁ 56%, এটা খুবই অযৌক্তিক। এবং সেখানে এই সংস্কারের প্রশ্নটাই 18 সালে করা হয়েছিল, এবং সেই সময় যদি এটা সমাধান করা হতো, ওই সংস্কারটাই যদি করা হতো, সেটা না করে কিন্তু আপনার ক্ষোভে বা রাগে পুরাটা বাতিল করে দেওয়া হলো, এবং বাতিল করে কিন্তু সমাধান হলো না। কারণ আপনার বাতিল করা হলেও আজকে দেখবেন যারা বাতিল করেছে তাদের বক্তব্য দেখলেই বুঝতে পারবেন ওটা তাদের অন্তরের বাতিল না, ওটা হলো তারা বাধ্য হয়ে করেছিল বা একটা লোক দেখানো বাতিল। কারণ এখন তাদের বক্তব্য বোঝা যাচ্ছে, তো তারা বলছে যে না এটাই যৌক্তিক, তাহলে বাতিল কেন করলেন আপনি, তাই না? এখানে তো এই যে নাটকগুলো হচ্ছে না, এই জন্যই তো সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। তো বাতিল করার পরে এরপরে হাইকোর্টে রিট হলো, রিট হওয়ার পরে জাজমেন্ট হলো, জাজমেন্ট হওয়ার পরে আবার ছাত্র সমাজ সামনে আসলো। এখন এখানে কয়েকটা অ্যাঙ্গেলের কাজ হয়ে গেছে, একটা হলো কোর্টে একটা বিষয় আছে, আবার এদিকে আন্দোলন চলতেছে, আবার সরকারের পক্ষে এমন ভাবসাব দেখানো হচ্ছে যে কোর্ট ছাড়া, না কোর্ট ছাড়াতে কিচ্ছু বোঝে না তারা। আসলে কি ঘটনা সত্য তাই? এই কোর্টই মেডিকেলের প্রশ্নপত্র যখন ফাঁস হয়, একটা রিট পিটিশন হয়েছিল, আদালত বলেছে আগামীকালকে রায় দিবেন। অর্থাৎ সেখানে কোর্টে সাবমিশন এমনভাবে এসেছিল যে প্রশ্নপত্র ফাঁসের সব প্রমাণ হয়েছিল, প্রশ্ন পরীক্ষাটা বাতিল করবেন, এই ধরনের একটা আলোচনা হচ্ছিল। এই রায়টা পরের দিন দিবেন, কারণ তখন মনে হয় বিকাল হয়ে গেছিল আর কোর্ট দিতে পারে নাই। রাতের বেলা আপনারা প্রকাশ করছেন ফল, কি ধরনের মর্যাদা আপনাদের একেবারে দেখাচ্ছেন আদালতের প্রতি, এদেশের মানুষ তো জানে, তাই না? ষোড়শ সংশোধনীর মামলা একটা রায় দিল, সে রায়ের পরে সে বিচারকদের উপরে কিভাবে আক্রমণ শুরু হয়েছিল, এবং সে বিচারক তো শেষ পর্যন্ত বাংলাদেশি ছাড়তে হয়েছে। এবং সবচেয়ে হলো যে সে রায়টা আজ পর্যন্ত আপনি বাতিল করে, রায়টা আজ পর্যন্ত দুটো কোর্টের রায়, কিন্তু আজ পর্যন্ত আপনি সেটা মেনে নেননি। কিভাবে মেনে নেননি? এই যে 3 জন বিচারককে একটা অভিযোগ আসছে, অভিযোগ আসার পরে তাদেরকে কোর্ট দেননি। ঠিক আছে, একটা লোকের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, কোর্ট দেন নেই, ঠিক আছে, সবই ঠিক আছে, একটা বিচার তো করতে হবে। বিচারটা করতে হলে বর্তমান যে আইন ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পরে এখানে হলো আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা ওনারা মানেন না। এই 3 বিচারপতিকে আজকে কয়েক বছর থেকে ঝুলিয়ে রাখলেন শুধু এটা মানেন না বলে, তাহলে সম্মানটা কোথায়? আমি আরো বলি, একটু ওয়েট করেন। সোহরাওয়ার্দী উদ্যানের জাজমেন্ট দিয়েছে জাস্টিস এবিএম খায়রুল হক সাহেব, এটা ঐতিহাসিক স্থান, সংরক্ষণ করতে হবে, এটারে ভেঙে চুরে আপনি ভিতরে এনক্রোচ করে রাস্তা বানালেন। এখানে নির্দেশনা দেওয়া হলো বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের জায়গাটা ওই সময় যারা ওখানে ছিলেন তাদেরকে কমিটি করে এটা সুনির্দিষ্ট করতে হবে, কই করেন নাই আপনি। এখানে সুপ্রিম কোর্ট রায় দিল ভাষা শহীদদের তালিকা করার জন্য, চূড়ান্ত করার জন্য, কন্টেম্পট হওয়ার পরে 99 জনের তালিকা দিলেন, বাকি তালিকাটাকে আজ পর্যন্ত করেননি। ভাষা সৈনিকদের ইতিহাস জানার জন্য তার পাশে একটা মিউজিয়াম করতে বললেন আদালত, আজ পর্যন্ত করেননি। একদম আপনাদের ভাবসাব এমন মনে হয় যে আদালত ছাড়া কিছুই বোঝেন না, আপনারা তো আদালতের আদেশ অনেকটাই মানেন না। এই কথাটা ওই রকম শোভা পায় না, এটা বোঝা যাচ্ছে যে আদালতকে ব্যবহার করে তারা এই জিনিসগুলোকে, যাতে ছাত্ররা আদালতের, কারণ আদালতের বিষয়ে আন্দোলন করা যায় না, এটা আমাদের সংবিধানের ম্যান্ডেট। 1 মিনিট নেব আমি, কারণ আদালত হলো আমাদের সর্বোচ্চ জায়গা। এটাকে যদি বিতর্ক করেন, এবং এই বিতর্কটা এদেশের মানুষ, এদেশের অনেকে করেছে, বিভিন্ন লোকে, এই বিতর্ক করলে ওটা রেজাল্ট আমাদের উপরে আসবে, আমরাই সাফার করব। অথবা আদালতের বিষয় নিয়ে বিতর্ক করার দরকার নাই। এই জন্য এটাকে অজুহাত দেখেই বলা হচ্ছে আদালত যা করে করতে পারেন। আর দেখেন, পার্লামেন্টে আইন প্রণয়ন করার জন্য আদালত কখনো নিষেধ করতে পারে না, এবং আদালতের সেই এখতিয়ার নাই। আদালত এইরকমই কয়েকবার রায় দিয়ে দিয়েছে যে পার্লামেন্টের আইন প্রণয়নের নির্দেশনা দেওয়ার আমাদের সুযোগ নাই, তবে আইন পাশ করার পরে এটা বাতিল করতে পারে। তাই ওই ছাত্ররা যে বলছে আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করে এটা সমাধান করেন, সেটা তো আপনি করতে পারেন, সেটা করতে পারেন তা না, কিন্তু সেটা না করে কিন্তু আপনি দোষ দিচ্ছেন যে আদালতের এখানে আছে আমি কিছু করতে পারবো না।
তো এটা হলো এক ধরনের অজুহাত। মনিরুল মোর্শেদ, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে। নিশ্চয়ই শুনছিলেন যে বিষয়টা উনি বললেন, ছাত্রদের দাবি ছিল প্রয়োজনে সংসদে গিয়ে আইন পাশ করা কিংবা নির্বাহী বিভাগের প্রতি এটা করা, কিন্তু সবকিছু কোর্টের দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা যারা মঞ্জুর মোর্শেদ বলে গেলেন, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। না, কোর্ট তো যে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট বিভাগ থেকে, যেটা সেটা তো বলেছে যে এটা এটা তো হচ্ছিল সরকারের ক্ষমতা, যে সরকার কোটা বর্তমান যে বিদ্যমান যে কোটা আছে এটা তো সম্পূর্ণ বিলুপ্ত, এটা তো কেউ তো চাচ্ছে না। যে এটা হচ্ছে হলো সংস্কার করা হোক বা সংরক্ষণ করা হোক, অর্থাৎ কিছু ক্ষেত্রে বিলোপ, কারো কারো ক্ষেত্রে বিলোপ, কারো কারো ক্ষেত্রে সংস্কার, আর কারো কারো ক্ষেত্রে হচ্ছিল সংরক্ষণ। তো এখন ধরেন এই যে মুক্তিযোদ্ধা, তো এখন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এখন তো কেউ তো আর চাকরির বয়স নাই। তো তাহলে এই যে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি, এদের ব্যাপারে তো সেটা তো একদম যৌক্তিক যে সেইটা সংস্কার করা কিংবা কোটার যে রেশিও সেটা কমিয়ে নিয়ে আসা, কিন্তু আমার বিষয় হচ্ছে এই যে ঠেলাঠেলিটা এখন যেটা হচ্ছে, যেটা জনাব মঞ্জুর মোর্শেদ বলে গেলেন যে ছাত্রদের যে কালকে তারা স্মারকলিপি দিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি বরাবর, এবং সেটা জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডেকে সেটাই করার জন্য। এর আগে তারা নির্বাহী বিভাগের প্রতি বারবার ইসের কথা, এই যে বিষয়গুলো, তারপর সরকার থেকে বলা হচ্ছে এটা এখন কোর্টের বিষয়। এই যে ঠেলা ধাক্কা কিংবা এখানে আমি যেটা বলছি, যেখানে আইন প্রণয়নের প্রয়োজন নাই, আগেও যে 56% কোটা যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছিল নির্বাহী আদেশে। তো সরকারের তো একটা নির্বাহী ক্ষমতা আছে, নির্বাহী আদেশে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা যে কোনো বিষয়ে সংস্কার বলেন বা পরিবর্তন বলেন বা পরিমার্জন তারা করতে পারেন। তো এখন ধরেন যে আমাদের যে কোটার যে বিন্যাস, সেখানে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার কোটাটাই হচ্ছিল সবচেয়ে বেশি 30%, আর জেলা কোটা যেটা বা এই যে আপনার যে এই নারী কোটা যেটা, সেটা তো 10%। এখন জেলা কোটা বা নারী কোটা সম্পর্কে এখন যেটা হচ্ছিল যে আমাদের যে সাধারণ ধারণা সেটা হচ্ছিল যে প্রতিটা জেলায় কিন্তু এখন বেশ অগ্রসর হয়ে গেছে, এখন পশ্চাৎপদ জেলা বলে নাই। নারীরাও কিন্তু এখন আর পশ্চাৎপদ না, নারীরাও কিন্তু অনেক এগিয়ে গিয়েছেন। তো সেখানে হয়তো যে 10% চেয়ে এটারও কিন্তু বিন্যাস প্রয়োজন, এটাকে হয়তো 2% বা 3% বা সর্বোচ্চ 5% হতে পারে। আর মুক্তিযোদ্ধার কোটা যেটা 30%, এটা তো এখন আর মুক্তিযোদ্ধা তো যারা ছিল, মুক্তিযোদ্ধা তো কেউ তো আর এখন চাকরির বয়স তো নাই। তো এটাকে পরবর্তীতে আপনি যে আরো বিস্তৃত করলেন, যে এই বিস্তৃতির ব্যাপারে অনেকের আপত্তি আছে, এবং এই বিস্তৃতি কোনোভাবেই কিন্তু আমি মনে কোনো যুক্তিতেই কিন্তু এই বিস্তৃতিটা হচ্ছিল যৌক্তিক না। এখন এই কোটা ব্যবস্থা আপনি যদি পুনর্বিন্যাস করেন, এটা সরকারের নির্বাহী আদেশ দ্বারাই কিন্তু সম্ভব, এবং হাইকোর্টের রায়ও কিন্তু সাংঘর্ষিক না। এবং হাইকোর্টের রায় যেটা দেওয়া হচ্ছে সেই রায়ও কিন্তু এখানে একটু সমস্যা আছে। সেটা হলো যে এই মুহূর্তে নির্বাহী আদেশ করতে পারবে না, কারণ যেহেতু অ্যাপিলেট ডিভিশনে বিষয়টা স্ট্যাটাস কো আছে, অর্থাৎ নির্বাহী আদেশে মানে 1 মাসের জন্য যে স্ট্যাটাস কো যেহেতু আছে, স্ট্যাটাস কো মানে স্থিতি অবস্থা, স্থিতি অবস্থা হাইকোর্টের রায় যেটা আছে এই অনুসারে করতে পারবে, কিন্তু হাইকোর্টের রায়টা তো আবার স্ট্যাটাস কো আছে। অতএব এইখানে অ্যাপিলেট ডিভিশনে যে অ্যাপিলটা আছে সেটা শেষ হওয়ার পরে নির্বাহী আদেশে করতে পারবে, শুধুমাত্র পার্লামেন্টে তারা করতে পারবে, কিন্তু পার্লামেন্টের উপরে কোনো স্থিতি অবস্থা নাই। পার্লামেন্টে যদি তারা আইন প্রণয়ন করে এটা সমাধান করতে চায়, দে ক্যান ডু দ্যাট, কারণ পার্লামেন্টের উপরে কোর্ট স্ট্যাটাস কো দিতে পারে না। কিন্তু নির্বাহী আদেশে যেহেতু স্ট্যাটাস কো আছে, নির্বাহী আদেশে এখন এই মুহূর্তে করার কোনো সুযোগ নাই। জনাব মঞ্জুর মোর্শেদ, আমি আপনার কাছে আসতাম, আপনি 2018 সালের কথা একটু আগে বলেছেন, আমরা সেই বিষয়টা জানি, এটাকে লোক দেখানো আপনি বলছেন। তারপর এই যে বিষয়গুলো আছে সংসদে গিয়ে এটা আবার বাতিলের যে বিষয়টা সেটা পারে, কিন্তু তারপরও এইখানে আন্তরিকতার অভাবটা আমরা আসলে কোন জায়গাটা দেখছি, কেন, কি কারণে, এটা নিয়ে কেন সমস্যা হচ্ছে কেন? না, সমস্যা এখানে দেখেন দুই জায়গায়, দুইটা হলো একটা রিয়েলাইজেশন একটা শব্দ আছে, মানে আপনাকে উপলব্ধি করতে হবে যে উপলব্ধির অভাব। আপনি এই যে বললাম যে আপনি কি বলছেন, আপনার মতটাকে যদি আমি ধারণ করতে পারি, এটা হলো আমার সবচেয়ে বুদ্ধিমত্তার সবচেয়ে বড় জায়গা, এবং আমার বিজয় হবে এর মাধ্যমে। কিন্তু আমরা তো অন্যের উপলব্ধিটা আপনার ধারণ করতে পারি না এবং কনসিডার করতে চাই না। দেখেন এই আন্দোলনটা কিন্তু ভালো ছিল, কোনো ছাত্ররা কিন্তু কোনো ভাঙচুরও করে নাই। যখন বাইরের থেকে ইয়েতে আসার পরে প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, এবং তার আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে কয়েকজন মন্ত্রীর বক্তব্য স্টার্টিং এ 2-1 জনের শুরু হয়ে গেল। বক্তব্যের উপরে কিন্তু জিনিসটা আপনার গরম হয়েছে, উত্তেজিত হয়েছে, তাই না, বক্তব্যের উপরে। এবং এই বক্তব্যগুলো কেন দিচ্ছে, এবং শুধু বক্তব্য না, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কি হয়েছে দেখেছেন মনে হয়। কালকে রাত্রে একজন মন্ত্রী সেখানে 3:30টার সময় মিটিং এ উপস্থিত থেকে যে ইয়ে দিলেন, তো আজকের ঘটনার জন্য যদি তাকে দায়ী করা হয়, এটা কি অতিরঞ্জিত হবে? অতিরঞ্জিত হবে না, কারণ আপনি তো প্রত্যেকটা জিনিস দেখেন। আজকে একটা কর্মসূচি ছিল ছাত্রদের, সেখানে ছাত্রলীগের 3টা কর্মসূচি ছিল, তাহলে এখানে তো এই যখন দুই দলেরই কর্মসূচি, সেখানে তো পুলিশের কিন্তু একটা মধ্য অবস্থান নেওয়া উচিত ছিল, তারা কিন্তু মিডলে গিয়া ব্লক করা উচিত ছিল, তোমরা ওদিকে করো আমরা দিকে করো। পুলিশ কি গেছে ঢাকা ইউনিভার্সিটিতে?
যায় না। কেন যায় না? কারণ আপনি দেখেছেন যে ওখানে লাঠি সোটা নিয়ে, বড় বড় লাঠি নিয়ে কিন্তু টেলিভিশনে দেখা গেছে যে ছাত্রলীগের লোকজন সেখানে তাদের লাঠি সোটা নিয়ে হাসতেছে। এখন পুলিশ যদি ওখানে যায় তো এই লাঠি সোটা নিয়ে হাঁটতেছে, এটা তো আপনি তখন সমালোচনা হবে যে আপনি পুলিশ দ্বারা কি করলেন। এই জন্য পুলিশ ওখানে যাই নাই। তবে এখন যাবে, এখন দেখবেন যে রাত্রে চলে গেছে, কারণ এখন তো ওখান থেকে ছাত্রলীগ মোটামুটি ওটা দখল করে নিয়েছে, ওদেরকে দিয়ে দিয়েছে, তারা চিকিৎসার মধ্যে আছে। এই যে পরিস্থিতিটা হলো, এটা দিয়ে কি সমাধান হবে? আপনি কি মন জয় করতে পারবেন? এই যে লক্ষ লক্ষ ছাত্র যারা আসলে তো ওদের একটা অস্তিত্বের প্রশ্ন। কারণ আপনার ওরা মুক্তিযুদ্ধ কয়জন এখানে? মুক্তিযুদ্ধ তো খুব লিমিটেড। মুক্তিযোদ্ধা যে তালিকা হয়েছে সে তালিকার মধ্যে অ্যাটলিস্ট 30% হলো আপনার ফলস মুক্তিযোদ্ধা। আমি তো আমার নিজে জানি, আমার গ্রামের আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি জানি যে এখানে ফলস এন্ট্রি হয়েছে। এবং এখানে আপনি, এটা তো আমার বলা লাগবে কেন, আপনার কতজন সচিবিত ফলস মুক্তিযোদ্ধা ছিল অনেকদিন, তারপরে তাদের মুক্তিযোদ্ধার পত্র বাতিল হয়ে গেল, হয়েছে না? তো এখানে তো অনেক আছে, সেটা বাদ দিলাম, ধরেন সরকারের তালিকাটাই সঠিক। কতজন, তার কতজন ছেলে মেয়ে পড়ে, কতজন কোটা পাবে? কিন্তু এই যে লক্ষ লক্ষ ছেলেরা পড়াশোনা করতেছে, তাদের তো আর কোনো অল্টারনেটিভ নাই। হ্যাঁ, অল্টারনেটিভ তাদেরই আছে, ধরেন যারা সংগঠন করে, সরকারি দলের সংগঠন বা সরকারি দলের সম্পৃক্ত, তারা একটা পোর্শন, সবাই কিন্তু না। প্রেসিডেন্ট, সেক্রেটারি, সম্পাদক, অমুক সমুক এরকম কয়েকজন আছে, তাদের চাকরি টাকরি লাগে না, তারা সবকিছু এখন মোটামুটি কোটি কোটি টাকার অর্থ সম্পদ তারা পাবে, এটা কোনো নিশ্চিত। এটা কিন্তু অন্যদের তো চাকরি করতে হবে। সে ছাত্রলীগ করলেও সে যদি এরকম বড় পজিশনে না থাকে, তাকে ওই চাকরি করে তাকে এস্টাবলিশ হতে হবে। তো তার অন্তরের দাবি তো সে মেধা না হইলে সে পাবে কিভাবে? অতএব এটা তাদের অন্তরের দাবি। এই জন্য এটা একটু আমার মনে হয় যে সিরিয়াসলি দেখে, মানবিক কারণে দেখে, ওই আপনার ইমোশন বা আবেগ বা আপনার ইগো কাজ না করে এটা সমাধান করার জন্য আমার ধন্যবাদ। আমি আবারও আসবো। দর্শক যে কথা বলতে চাই, অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সিনিয়র অ্যাডভোকেট জনাব মঞ্জুর মোর্শেদ বলছিলেন যে মানবিক কারণে এই কোটা সংস্কার যে বিষয়ে যে আন্দোলন চলছে সেটা সমাধান প্রয়োজন। আমি একটু ইকতেদার আহমেদ, আপনার কাছে এই বিষয়ে যাব। আসলে এই সমাধানটার মানে পথটা কি? এখন যে পর্যায়ে গেছে, যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সংঘর্ষে আজকে থেকে সংঘর্ষে রূপ নিল। তাছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রী এই আন্দোলনকে মানে কালকে থেকে যেসব কথাবার্তা বলছেন যে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে কিংবা সরকারকে নামানোর জন্য বিরোধী পক্ষ এখানে কাজ করছে, এই বিষয়গুলো আসলে সমাধানটা আসলে কি? না, সমাধান তো ধরেন যে এই দাবিটাতে যৌক্তিক, যারা আন্দোলন করছে এই দাবির প্রতি কিন্তু দেশের আপামর জনসাধারণের সমর্থন আছে এবং ছাত্রদেরও কিন্তু মানে ব্যাপক অংশের কিন্তু এর প্রতি সমর্থন আছে। হয়তো মুষ্টিমেয় একটা গোষ্ঠী বা একটা খুব ক্ষুদ্র গোষ্ঠী বা একটা সংগঠন এই দাবির বিরুদ্ধে, এছাড়া তো ধরেন সাধারণ ছাত্র বলতে যাদেরকে বোঝায় এরা সকলেই কিন্তু এই দাবির সপক্ষে। এবং এটা কিন্তু কোনো, এটার এখন পর্যন্ত আমি যতটুকু বুঝি আর কি, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা হচ্ছিল মানে রাজনৈতিক মানে কালার দেওয়া হচ্ছে, আসলে এটা কোনো রাজনৈতিক কালার নাই, এটা আসলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ ছাত্রদের এটা আন্দোলন আর কি। তো এটা এখন যে কোটার সংস্কার, যেটা কোটা বিদ্যমান যে কোটা ব্যবস্থা যেটা, এটা যদি সংস্কার করা হয় তাহলেই কিন্তু আমার মনে হচ্ছে যে এই আন্দোলন আর ভবিষ্যতে আর সামনের দিকে অগ্রসর হবে না। এটা মানে যে সরকার যদি ধরেন এখন বিদ্যমান যে কোটা আছে, দায়িত্ব তো সরকারকে নিতে হবে, কিন্তু এই যে আন্তরিকতা এখন তো ধরেন মুখোমুখি, এখন তো ধরেন মানে যদি সরকারের অবস্থানে যদি অনড় থাকে তাহলে তো এখানে তো হলো যে দুইটা পক্ষকে তো আপনার সরাসরি আপনি মুখোমুখি অবস্থানে ঠেলে দিলেন, তো এ দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার একটা যৌক্তিক সমাধান প্রয়োজন এবং যৌক্তিক সমাধান হলো এটা হলো মানে ছাত্র সমাজের যেই দাবি বা দেশের সাধারণ মানুষ যেটা মনে করে, বা এটা নিয়ে কিন্তু প্রচুর মানে এই যে পত্রপত্রিকাতে প্রচুর লেখালেখি হয়েছে এবং প্রত্যেকটা লেখাতে আপনি দেখবেন যে সবাই বলছে যে না, এটার বিন্যাস মানে অতীতে যে 56% ইট ইজ টু মাচ, 100%-এর মধ্যে আপনি যদি 56%ই কোটাতে দিয়ে দেন এবং তারপরে যে এটা যে বিস্তৃতি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, এটাও অযৌক্তিক। এগুলোর যদি আপনি যদি বিন্যাস করে নতুনভাবে যদি আপনি একটা সমাধানে আসার চেষ্টা করেন বা আলোচনায় তো বসা যায়, আলোচনা করলেও তো আপনি একটা সমাধান করতে পারেন। কিন্তু যদি সরকারের অবস্থানে যদি অনড় থাকে তাহলে তো এটার কখনো তো এটার সমাধান হবে না। তো এটা হলো ধরেন এখন মানুষ কেন উচ্চশিক্ষা গ্রহণ করে, উচ্চশিক্ষা গ্রহণের পরবর্তী সবাই তো চায় হলো যে সে তার যে যোগ্যতা বা মেধা অনুযায়ী চাকরি পাবে। এখন যদি এই কোটা ব্যবস্থা যদি থাকে, দেখা যাবে যে যোগ্যতা বা মেধা অনুযায়ী চাকরি পাবে না। আর দ্বিতীয়ত হলো যে আমাদের দেশে যে এই যে সরকারি চাকরিতে নিয়োগের ব্যাপারে যে পাবলিক সার্ভিস কমিশন, ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি। এখন পাবলিক সার্ভিস কমিশনের যে আপনার এই যে
নিরপেক্ষতা, পাবলিক সার্ভিস কমিশনের যে দক্ষতা, এটা নিয়ে কিন্তু এটা ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। এবং দেখা গিয়েছে যে মানে বিগত 10 থেকে 15টা বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন প্রশ্নপত্র যদি ফাঁস হয় সেখানে তো আপনি দেখা যাবে যে যারা হচ্ছিল প্রকৃত মেধাবী এরা তো নিয়োগপ্রাপ্ত হবে না। যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে প্রশ্ন কিনে নেবে, এবং দেখা যাচ্ছে যে 2 থেকে 5 দিন পড়ালেখা করেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা পরীক্ষায় সফলকাম হচ্ছে বা কৃতকার্য হচ্ছে। তো প্রত্যেকটা আপনার যদি ধরেন শৃঙ্খলা যদি না থাকে, এখন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হলো ইউর এ কনস্টিটিউশনাল বডি, যে আপনি হচ্ছিল যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করবেন এবং সেখানে মেধা অনুযায়ী আপনি চাকরি নিশ্চিত করবেন। তো সেই আপনি যদি আপনার দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, তাহলে আমাদের যে এই যে সাংবিধানিক সংস্থা যে উদ্দেশ্য বা কর্তব্য লক্ষ্য নিয়ে এই সাংবিধানিক সংস্থা গঠিত হয়েছে, তাহলে সেই লক্ষ্য বা উদ্দেশ্য থেকে তো তারা বিচ্যুত হয়। তো এটার এই যে প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে এবং প্রকৃত মেধাবী বা যারা যোগ্য তারা যে চাকরি পাচ্ছে না, এটাও তো আপনাকে দেখতে হবে। ধন্যবাদ ইকতাদার আহমেদ। আমি আপনার মানে কথার রেশ ধরিয়ে আমি একটু অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ তার কাছে যাব। প্রশ্নপত্র ফাঁস, প্রধানমন্ত্রীও বলেছেন যে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে 2010 সালে যখন মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হয়, তখন সিআইডি যে তদন্ত করেছিল, সেই তদন্তে সিআইডির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই প্রশ্নপত্র ফাঁসে যে নেতৃত্ব দেয় সেটা পিএসসির ভেতর থেকেই, এবং এর সাথে বিজি প্রেসের কয়েকজন জড়িত। এই তথ্যটি সামনে আসার পরও, বলার পরও বছরের পর বছর, সে 10-এর পর থেকে যদি আমি ধরি, প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এটা নিয়ে কোনো ব্যবস্থা আমরা দৃশ্যমান দেখিই নেই, যেটার উদাহরণ সর্বশেষ 17 জনকে গ্রেফতার করা হলো। জনাব মঞ্জুর মোর্শেদের বিষয়ে একটু। দেখুন, প্রশ্নপত্র ফাঁস মেডিকেলে হচ্ছে, আমরা শুধু বুয়েটটা শুনি না, কিন্তু রেলওয়ের পরীক্ষা বলেন, বাংলা ব্যাংকের পরীক্ষা, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে, সব জায়গায়। কিন্তু সমস্যাটা হলো এই জিনিসটা স্বীকার করে না। আমরা তো এর আগে অনেক দেখছি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় মেডিকেলের ইয়ে থেকে, ওই যে বললাম না একটা, যে হাইকোর্ট রায় দেবে পরের দিন, এই যাতে রায়টা ওই পরীক্ষাটা বাতিল না হয়, কিন্তু এই জন্য রাত্রে 10টা না 8টার দিকে তারা এই রেজাল্টটা ঘোষণা করলো, যেটা নর্মালি করার কথা না। কেন করছে? কারণ ওই যারা এর সঙ্গে জড়িত তারা জানে যে এই যে ফাঁস হয়েছে এটা একটা ভাগ বাটোয়ারা হতো। কারণ এই ভাগ বাটোয়ারা যদি না পায়, এই যে আজকে দেখেন যেখানে আপনার কার্পেটের একটু উল্টান না, 100-100 কোটি, 60 কোটি, 400 কোটি, এগুলো উঠতেছে এগুলো কোত্থেকে? এগুলো তো মানুষের নর্মাল আয় না, এগুলো তো সব অ্যাবনর্মাল আয়। কোত্থেকে আসলো? আপনি যদি কার্পেটটা পুরো উল্টেন না, তাহলে দেখবেন ধুলোয় আপনি টিকতে পারবেন না, এমন অবস্থা হবে। এইগুলো হলো আপনার স্বীকার না করার কারণে। এখন এবারের যে ঘটনাটা ধরেন, একদম সরাসরি সিআইডি একদম সরাসরি সবকিছু নিয়ে আসলো, এরপরেও আপনার এখন পর্যন্ত আপনি কি দেখেছেন যে ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা ওই যে শিক্ষা মন্ত্রণালয় ইতিপূর্বের যে সমস্ত অভিযোগ আসছিল সেই ব্যাপারে একটা কথা তারা বলেছে? তাদের তো ক্ষমা চাওয়া উচিত যে আমরা বুঝতে পারি নাই, আমরা দুঃখিত, আগের ঘটনাগুলো এরকম ঘটেছে কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি এটা সত্যতা নেই, এর জন্য আমরা দুঃখিত, ভবিষ্যতে হবে না, একটা কথাও তারা বলে নাই। আর সবচেয়ে হলো যে এখন বলেছে, তার মানে চাই না যে এটা না হোক, প্রশ্নপত্র ফাঁস না হোক। প্রশ্নপত্র ফাঁস হলে তার ইনকাম, এক একটা প্রশ্নপত্র যে দেখলাম কত 18 লাখ, 18 থেকে 20 লাখ টাকা, 20 লাখ টাকা। তা চিন্তা করেন, 20 লাখ টাকা যদি একটা লোক জাস্ট একটু প্রশ্নপত্র ফাঁস করলে, একটা প্রশ্ন দিয়ে দিল, বিসিএস ক্যাডার হওয়ার পরে সে কি করবে? সে বিশেষ ক্যাডার হওয়ার পরে তো সে তো 500 কোটি টাকা ইনকাম করবেই, স্বাভাবিক। সে তো 20 লাখ টাকা দিয়ে ঢুকছে না, এবং তারা তো এখন আছে। এই জন্য আজকে আপনার এখন আলোচনা করতে গেলে তো অনেক কিছু করা যায়, আসলে অনেক কিছু করা উচিত না, কিন্তু আমাদের সমাজের যে অবস্থা, আমাদের যে মানে মানদণ্ড, তাতে আমরা এমন এক জায়গায় পৌঁছে গিয়েছি, সে জায়গা থেকে রিকভারি করার জন্য আমাকে গোড়ায় আসতে হবে। সেটা হলো জবাবদিহিতার জায়গাটা আমাকে সঠিক করতে হবে। আজকে জবাবদিহিটা শুধু প্রশাসনে না, জবাবদিহি আপনার রাষ্ট্রের ক্ষেত্রেও দরকার, জবাবদিহি রাজনীতির জন্য দরকার। আজকে ধরেন এই যে ছাত্রদের এত দাবি, এটা তো রাজনৈতিক দাবি না রে ভাই। এর মধ্যে তো এই যে মিছিল করতেছে, দেখবেন এর মধ্যে মিনিমাম হইলেও তো 40%, 60% আওয়ামী লীগের সমর্থক আছে, মিনিমাম। তো তারা তো আওয়ামী লীগের সমর্থক, তারা তো মিছিল করতেছে, তারা তো কোটা বাতিল চান। আপনি এটাকে কিভাবে কিভাবে আপনি রিয়েলাইজ করবেন? এটার যদি আপনার জবাবদিহি থাকতো, যদি মনে করতেন এদের আমার দরকার, এদের ভোট দরকার, তাহলে কিন্তু আপনি এভাবে হার্ড হইতে পারতেন না। কিন্তু এখন তো ওই গণতান্ত্রিক প্রক্রিয়া তো আমাদের ধ্বংস হয়ে গেছে। তো আপনার এদের কাছে তো ওই যে ভোট দরকার এরকম কোনো বিষয় তেমন একটা নাই, সেই কারণে তাদের আপনার পাত্তাও দিতে ইচ্ছা করে না। কিন্তু যদি আপনার জবাবদিহিতা থাকতো যে আমি 5 বছর পরে আমি নির্বাচনে আসব, আমার আবার এর ভোট দরকার হবে, তখন আপনি কিন্তু তার কথা শুনতে হইতো। ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ।
জনাব ইকতেদার আহমেদ, যে বিষয়গুলো মঞ্জুর মুর্শিদ বলে গেলেন, পাশাপাশি ওই 2010 সালেই বেশ কয়েকটি কোচিং সেন্টারের নামও আসে, আর সেটার যারা কর্ণধার ছিলেন, যারা মালিক ছিলেন, এদেরকেও আমরা ওইভাবে সামনে মানে গ্রেফতারের পর্যায়ে আমরা দেখিনি। পাশাপাশি হচ্ছে গিয়ে 2010 সালে সিআইডি থেকে পিএসসির চেয়ারম্যানকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে একজন এডিশনাল পুলিশ সুপারের নেতৃত্বে 61 জন পুলিশ, তাদের একটা টিম, তারা বিজি প্রেস এর নিরাপত্তা দিবে। এই প্রস্তাব দেওয়ার পরও সেটাও কার্যত কোনো কাজে আসেনি, এখন পর্যন্ত সেটা হয়নি। এই যে আন্তরিকতার যে অভাবগুলো আমরা দেখছি, এতে কি মনে হয়, মানে দুর্নীতিকেই তো আমরা উস্কে দিচ্ছি যে জায়গাটায় আছি সেই জায়গা থেকে। না, এখানে ধরেন আপনার ধরেন যে পাবলিক সার্ভিস কমিশন বলেন বা বিজি প্রেস বলেন, এই দুইটাই তো হচ্ছে হলো সরকারি সংস্থা, একটা হচ্ছে হলো সাংবিধানিক আর এটা হচ্ছে হলো পিওর গভর্নমেন্ট। তো এখানে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, তো সরকারের কিন্তু দক্ষ যোগ্য সৎ কর্মকর্তার কিন্তু অভাব নাই। কিন্তু আপনি যদি ধরেন এই যে পাবলিক সার্ভিস কমিশন বলেন বা বিজি প্রেস বলেন, এই সকল জায়গায় যখন আপনি নিয়োগ দিবেন, আপনি যদি তখন যদি দলীয় যে সংকীর্ণ মনোবৃত্তি যদি খোঁজেন, তাহলে তো আপনি সৎ দক্ষ যোগ্য লোক তো পাবেন না। তো আর একটা মঞ্জুর মুর্শিদ সাহেব যেটা বলেছে যে জবাবদিহিতার অভাব, আমাদের তো কেউর কোনো ধরনের জবাবদিহিতা নাই। আজকে যে দেখলাম যে এই যে এই পাবলিক সার্ভিস কমিশন থেকে যে এই যে প্রশ্নপত্র যে ফাঁস হলো, পাবলিক সার্ভিস কমিশনের বক্তব্য এটা তো অত্যন্ত দুঃখজনক যে উনি তো এটা ফাঁসার পরবর্তী দেখলাম যে উনি যে বক্তব্য দিলেন, এই বক্তব্যতে উনি দেখলাম যে উনি যে এটা অসম্ভব না, দায় সারা, বা উনি বললো যে পাবলিক সার্ভিস কমিশনের এটা এখানে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো অবকাশ বা কোনো সুযোগ নাই। কিন্তু দেখা গেল যে এখন এই প্রশ্ন ফাঁসের সাথে তো তারই অধীনস্থ কর্মচারীরা জড়িত, হ্যাঁ, তারই অধীনস্থ কর্মচারী বা কর্মকর্তারা তো জড়িত। তো এখন এটার দায় তো যখন আমার অধীনস্থ কর্মকর্তা যদি জড়িত থাকে, পৃথিবীর অন্য কোনো দেশ হলে, অর্থাৎ অন্য কোনো গণতান্ত্রিক দেশ হলে, এটা যদি যুক্তরাষ্ট্র হতো বা যুক্তরাজ্য হতো, তাহলে সংস্থার যিনি প্রধান উনি সাথে সাথে পদত্যাগ করতেন। কিন্তু আমাদের দেশে তো এই ধরনের পদত্যাগের কোনো নজির নাই। আর তাছাড়া আমরা দেখলাম যে এই যে সেখানে বোধহয় যে অফিস সহায়ক বলা হয়, অফিস সহায়ক মানে হচ্ছে হলো এই যে আগে যেটা পিয়ন, এই যে পাবলিক সার্ভিস কমিশনের একজন অফিস সহায়ক, সে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তার বোন এবং ভগ্নিপতি দুজনকে পররাষ্ট্র ক্যাডারে চাকরি নিশ্চিত করেছে। তো এই সকল মানে বিষয়ে আসার পরেও এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এবং আমি মনে করি যে এই যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলো যে আসলো, এবং যারা এই ফাঁস প্রশ্নপত্রের মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এদের সকলের নাম আসা উচিত এবং এদেরকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। এদেরকে চাকরি থেকে বের করে দিয়ে আপনি সরকারি চাকরিতে, সরকারের তো বিভিন্ন ক্যাডার আছে, এখানে আপনি যদি দক্ষ যোগ্য সৎ এবং মেধাবী লোক নেন, তাহলে একজনেই দেখা যাবে যে 10 জনে যে আউটপুট দেয়, একজনেই কিন্তু তার চেয়ে বেশি আউটপুট দিতে পারবে। আপনাকে নিশ্চিত করতে হবে। এবং পাবলিক সার্ভিস কমিশন কেন, পাবলিক সার্ভিস কমিশনের ম্যান্ডেটই হচ্ছে হলো যে একটা দেশের জন্য হচ্ছে উপযুক্ত দক্ষ যোগ্য এবং মেধাবী লোকদেরকে আপনি বেছে আপনি রিক্রুট করবেন বা সিলেক্ট করবেন। আমি তো জুডিশিয়ারিতে ছিলাম, আমরা যখন জুডিশিয়ারিতে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমি একটা উদাহরণ দিই আপনাকে, তখন কিন্তু আমরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। এখন এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। তো আমি যখন নিয়োগপ্রাপ্ত হয়েছি, তখন আমাদের জুডিশিয়াল ক্যাডারে অ্যাডভাইসমেন্ট হয়েছিল 60টা পোস্টের জন্য, 60 পোস্ট। তখন তো এই অ্যাসিস্ট্যান্ট জাজ বলতো না, তখন মুনসেফ বলতো। এখন 1200 মার্কসের রিটেনে 127 জন পাস করেছে। তার পাবলিক সার্ভিস কমিশন 127 জন 1200 মার্কসের রিটেনে পাস করলো, 39টা পোস্ট ফিল আপ করলো, আর 21টা পোস্ট কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ভ্যাকেন্ট রেখে দিল। ওরা মনে করলো যে এই 127 জন যে রিটেনে কোয়ালিফাই করেছে, এর মধ্যে 39 জনকে ওরা উপযুক্ত মনে করেছে, এবং ওই যে বাকিরা রিটেনে পাস করা 1200 মার্কসের রিটেনে পাস করা সত্ত্বেও তাদেরকে কিন্তু এই সরকারি জজের চাকরিতে নেওয়া হয় নাই। কিন্তু এর পরের বছরে কি দেখলাম আমরা 1981 সালের 1 ডিসেম্বর আমরা নিয়োগপ্রাপ্ত হলাম। তারপরে এরশাদ সাহেবের মার্শাল ল আসার পরে ওনারা দেখলো যে আইন মন্ত্রণালয় কর্তৃক, অর্থাৎ রিক্রুটমেন্ট রুলসটা শিথিল করে আইন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মৌখিক পরীক্ষার মাধ্যমে ওরা কি করলো, এই যে 450 জন মুনসিফ নিল আর 650 জন ম্যাজিস্ট্রেট নিল। এই 450 জন মুনসিফের এখন অনেকে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক পদে আসীন আছেন। তারা বিচার বিভাগে, অর্থাৎ অধস্তন বিচার বিভাগে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল আইন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ভাইবা পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ মৌখিক পরীক্ষার মাধ্যমে। এটা 1 থেকে 3 মিনিটের একটা মৌখিক পরীক্ষা ছিল। তাহলে আপনি একই চাকরিতে দেখছেন যে 1200 মার্কসের রিটেন পরীক্ষা দিয়ে তারপরে দেখা যায় আপনি তাকে নিচ্ছেন না রিটেন পরীক্ষায় পাশ করা সত্ত্বেও, আর ঠিক তার 2 বছর পরে আপনি
একটা মৌখিক পরীক্ষা দিয়ে আপনি নিয়ে নিচ্ছেন, তাহলে ওই যে রিক্রুটমেন্ট পলিসি, এখন রিক্রুটমেন্ট পলিসি যদি ইউনিফর্ম না হয় বা রিক্রুটমেন্ট পলিসি যদি সাউন্ড যদি না হয়, আপনি যদি একই ধরনের মেধাবী লোককে যদি আপনি যদি চাকরিতে যদি নিয়োগ না করেন, সেক্ষেত্রে তো সে তো আমাকে যে লক্ষ্য সার্ভিস তো ডেলিভারি দিতে পারবে না, তো সে অন্য উপায় খুঁজবে কিভাবে। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনি একটু আগে বলে গেলেন যে কার্পেটের নিচে পুরো কার্পেট তুললে যে কত টাকা, আমি সেই কথার রেশ ধরিয়ে বলি। মাননীয় প্রধানমন্ত্রী আজকেও দুর্নীতি নিয়ে কথা বলেছেন, ওনার জিরো টলারেন্সের কথা আমরা আগে থেকে জানি, এবং গতকালকে উনি সংবাদ সম্মেলনে তিনি নিজেই বলেছেন তার অফিস পিয়ন জাহাঙ্গীর আলম, সে 400 কোটি টাকার মালিক, তাকে সেখান তার কার্যালয় থেকে বরখাস্তর যে বিষয়টি সেটিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে একের পর এক দুর্নীতি যেসব তথ্য আমরা পাচ্ছি, এত সম্পদের তথ্যগুলো আমাদের সামনে আসছে, এই আজ কি সরকারের লাগছে না? না দেখুন, আমরা আমাদের যে সমস্যাটা হয়েছে রাষ্ট্রে, সেটা হলো প্রত্যেকটি প্রতিষ্ঠান আমরা মোটামুটি দুর্বল করে ফেলছি। তো এই দুর্বলতার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু দুর্বলতা থাকলে যা হয়, আপনার শরীর যদি দুর্বল থাকে তাহলে তো আপনি ধরেন অফিসে আসতে আপনার কষ্ট লাগবে, আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠতে পারবেন না, এনার্জি পাবেন না, সব জায়গায় তো আপনার প্রবলেম হয়ে যাবে। তা আমাদের প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, যে পিএসসির কথা বললেন না, পিএসসির প্রতিষ্ঠানের যে পরীক্ষা নিয়ে যে তারা এই নিয়োগগুলো দেয়, মানুষের আস্থা কি কতটুকু আছে জানেন? আর এটা তো আমরা বলতে পারি, এবি দেখে তো নিয়োগ প্রমোশন হয়। এবি বুঝেন তো? এবি বলতে হচ্ছে আপনার পলিটিক্যাল আপনি মিন করতেছেন? হ্যাঁ, এবি দেখে তো, এ আর বি লিখে তো এরকম প্রমোশন হয় আর নিয়োগ হয়। তো সেক্ষেত্রে তো এই যে আপনার ভঙ্গুর অবস্থাটা, এটার আপনার প্রতিকার তো হবে না রে ভাই। আপনাকে প্রতিকার করতে গেলে ইন অ্যাকর্ডেন্স উইথ ল করতে হবে, যেটা আমাদের সংবিধানে বলা আছে, অর্থাৎ আইন অনুসারে। কিন্তু আমাদের এখানে আইনের শাসনের তো দুর্বলতা দেখা দিয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দুর্বল করে সেখান থেকে আপনি আর রেজাল্ট পাবেন? রেজাল্ট তো পাবেন না। আর এই যার পরিণতিতে আজকে যেটা হয়েছে, দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা, এই অনেক মন্ত্রী আছেন যারা আপনার সচিবের কাছাকাছি যোগ্যতারও না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুনজরের কারণে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে। এবং সেই সমস্ত মন্ত্রীরা যা কথা বলে এবং সেই সমস্ত কথা বলে রাষ্ট্রের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটা আপনি একদম অঙ্ক করে বের করতে পারবেন। এই যে আপনি ধরেন, এই যে ছাত্রদেরকে কালকে সব যারা আন্দোলন করে সবাইকে কিন্তু রাজাকার বলা হলো। আমি তো জানি যে এর মধ্যে অন্তত 95% হলো মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। রাজাকারের ছেলে কয়জন আছে না ইউনিভার্সিটিতে? কিন্তু আপনি যে এদেরকে রাজাকার বলে দিলেন, কি মিন করে এটা? তার মানে আপনার কিন্তু কাকে কোন শব্দ ব্যবহার করতে হবে, কাকে কি বলতে হবে, আপনার সেই জ্ঞানই তো নাই। অর্থাৎ সেই জ্ঞান নাই, কিন্তু আপনি কিন্তু মন্ত্রী হয়ে গেছেন। অর্থাৎ এই যে অযোগ্য লোকদেরকে আজকে আপনার পজিশনে বসানো হয়েছে, চেয়ারে বসানো হয়েছে, যার ফলে টোটাল সিস্টেমটা কলাপস হয়ে গেছে। কলাপস বলতে আমি কিন্তু 100% কলাপস মিন করছি না, কলাপস বলতে শুরু হয়ে গেছে, হয়তো 30% হয়েছে, 40%, কত পার্সেন্ট হয়েছে গবেষণা করে বের করেন। কিন্তু প্রতিষ্ঠানগতভাবে দুর্বল হওয়ার কারণে আমরা সব জায়গায় মোটামুটি কলাপসের স্টেপসটা আমাদের শুরু হয়ে গেছে। এটা এক জায়গায় না, প্রত্যেকটা জায়গায়। যার ফলে সব জায়গাগুলোতে এখন দেখবেন আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা। আপনি এডুকেশন বলেন, তারপরে আপনার জুডিশিয়ারি বলেন, তারপরে পার্লামেন্ট বলেন, সব জায়গায়। আজকে এই দুদিনের পত্রিকা দেখেন, একজন এমপি বলতেছে যে উপজেলা চেয়ারম্যান তাকে হত্যা করার জন্য সব পরিকল্পনা করে ফেলছে, আরেকজন উপজেলা চেয়ারম্যান বলতেছে যে আমার এমপি কে আমার সব গোষ্ঠী শেষ করার জন্য পরিকল্পনা করেছে। এই হলো দেশের অবস্থা। এই অবস্থা কেন হয়েছে? ওই একটা জায়গায় আইনের শাসন আপনি দুর্বল করেছেন। আইনের শাসন দুর্বল করে কি লাভ হয়েছে? আইনের শাসন দুর্বল করে লাভ হয়েছে সেটা হলো, আমি যা বলবো সেটা সবাই শুনতে হবে, কোনো অল্টারনেটিভ নাই, জবাবদিহিতা নাই, কারণ আমার তো যাইতে হচ্ছে না আপনার কাছে। আর সবচেয়ে চেক অ্যান্ড ব্যালেন্স যারা করবে, সে জায়গাটাও আমরা দুর্বল করে ফেলছি। আজকে যে জুডিশিয়ারির অবস্থা, জুডিশিয়ারিকে তো মানুষ আগে যে পর্যায়ে দেখতো, যেভাবে রেসপেক্ট ছিল, যেভাবে মানতো, যেভাবে ভয় পাইতো, মানুষ এখন পায়। এই যে জুডিশিয়ারি, আমার তো বহু রায় আছে, শত শত রায় আছে, কেউ মানে না, পাত্তা দেয় না, কই সেখানে কিন্তু রিমেডি নাই। তো রিমেডি না থাকলে কোর্টের পক্ষে তো সেরকম কোন স্টেপ আমি দেখি না যে মানে না তার জেল হবে, এরকম আমরা দেখছি না। তাহলে আলটিমেটলি আমরা কোথায় যাচ্ছি বলেন? তাহলে অবস্থানটা কি দাঁড়াচ্ছে? পার্লামেন্টের অবস্থায়, প্রশাসনের অবস্থায়, জুডিশিয়ারির অবস্থায় যদি হয়, তাহলে রাষ্ট্রের কি বাকি থাকে? রাষ্ট্র তো এই তিনটা নিয়েই গঠিত, আর সংবিধান তো প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছে কিভাবে করবে। তা আমরা সংবিধানটা ইউজ করি যখন আমার যেটা কাজে লাগে সেটা, যেটা কাজে লাগে না, যেটা মনে করি আমার বিপক্ষে, সেটাকে আমি সংবিধানটা উল্টে রাখি। এটা হলো আমাদের অবস্থান। মানে যে, ধন্যবাদ আপনাকে। আমি জনাব ইকতেদার আহমেদ, এই যে নিজের স্বার্থে যে ব্যবহার, যে বিষয়টা উনি বলে গেলেন, সংবিধান উল্টে রাখি, স্বার্থে ব্যবহার, এই বিষয়টা আসলে এটা তো দেশের ক্ষতি হচ্ছে, দেশের মানুষেরই ক্ষতি হচ্ছে। পাশাপাশি আইনের শাসন যে দুর্বল হয়ে যাচ্ছে, এটার আসলে এখান থেকে বের হওয়ার আসলে পথটা কি? কারণ এই জাহাঙ্গীর, মতিউর, বেনজির, এত টাকা পয়সা, এত কিছু, এত সম্পদ, আমাদের কত সংস্থা রয়েছে এইসব তদারকি করার, এই সংস্থাগুলো ঘুমাচ্ছে কেন?
আপনার বের হওয়ার একমাত্র উপায় হলো বাংলাদেশে হলো সৎ, দক্ষ, যোগ্য এবং মেধাবী লোকের কিন্তু অভাব নাই, কিন্তু তারা কিন্তু মূল্যায়িত হচ্ছে না। এবং আমাদের মজিল মুন্সির সাহেব জুডিশিয়ারির কথা বললেন। এখন জুডিশিয়ারিতে হলো রাষ্ট্রের 3টি অঙ্গের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং সুপ্রিম কোর্টে যে জাজ নিয়োগ হয় সেখানে আর্টিকেল 95 রিলেটস টু অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট। তো সেখানে দু ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে 10 বছরের চাকরির অভিজ্ঞতা, অ্যাডভোকেট হিসেবে 10 বছরের প্র্যাকটিস, অথবা সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে 10 বছরের বিচারিক অভিজ্ঞতা। এই দুটার পাশাপাশি আর একটা বলা হয়েছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। ওই কোয়ালিফিকেশনটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 53 বছর অতিবাহিত হলেও ওই কোয়ালিফিকেশনটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু নির্ধারিত হয় নাই এবং আইনও প্রণীত হয় এবং নাই। একটা জাজমেন্টও কিন্তু হয়েছে এই ব্যাপারে। এখন আমি বলতেছি যেমন জুডিশিয়ারির লোয়েস্ট পোস্ট হলো এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার অথবা অ্যাসিস্ট্যান্ট জাজ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগে ছিল, মানে 1 নভেম্বর 2007 আগে অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা ওদেরকে মিনিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হতো। এখন হলো অ্যাসিস্ট্যান্ট জাজদেরকে মিনিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই। মিনিস্ট্রি ইজ এ পাওয়ার। তাহলে পদটা হলো সাবস্ট্যান্টিভ পোস্ট আইদার অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এখন অ্যাসিস্ট্যান্ট জাজ অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে নিয়োগ পেতে হলে আপনাকে অল থ্রু সেকেন্ড ক্লাস থাকতে হবে এবং এরপরে আপনাকে কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করতে হবে। এখন সংবিধানের 109 অব দি কনস্টিটিউশন সেখানে বলা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল সাবঅর্ডিনেট টু ইট। এখন সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলের ব্যাপারে বিশ্বব্যাপী যে স্বীকৃত নিয়ম সেটা হচ্ছিল সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দ্য ইনফেরিয়ার। তাহলে আপনি সাবঅর্ডিনেট জুডিশিয়ারির জন্য একটা বেঞ্চমার্ক দিয়ে দিয়েছেন যে অল থ্রু সেকেন্ড ক্লাস না থাকলে ওয়ান ইজ নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট। আর সেখানে আপনি হায়ার জুডিশিয়ারিতে আপনি যদি এর থেকে যদি ডেভিয়েট করে আপনি যদি মানে বিচারক নিয়োগ করেন, তো সেখানে তো ধরেন আপনার হচ্ছিল মানে ডিজায়ার্ড যে সার্ভিস, যেটা ওই ডিজায়ার্ড সার্ভিস তো সে তো এটা শুধু রাজনৈতিক কারণেই হচ্ছে। অবশ্যই রাজনৈতিক কারণে হচ্ছে। আপনি যদি ধরেন মানে মেধার ভিত্তিতে আপনি নিয়োগ প্রক্রিয়াটা হতো তাহলে তো এটা তো হতো না। তো এখন দেখা যাচ্ছে যে যখনই মানে নিয়োগের প্রশ্ন দেখা দেয় প্রথমেই কিন্তু বিবেচনা নেওয়া হয় তিনি মানে মানে ক্ষমতাসীন দলের রাজনীতির প্রতি বা ক্ষমতাসীন দলের আদর্শের প্রতি অনুগত কিনা। তো এটা দেখে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে মানে জুডিশিয়ারির যে লক্ষ্য বা উদ্দেশ্য বা জুডিশিয়ারির যে সার্ভিস ডেলিভারি দেওয়ার কথা সেই সার্ভিস তো জুডিশিয়ারি ডেলিভার করতে পারবে না। ধন্যবাদ জনাব ইকতেদার আহমেদ। অ্যাডভোকেট মঞ্জুরুল মোর্শেদ, আমি আপনার কাছে হয়তো আমাদের সময় একদম শেষ দিকে, এটাই শেষ প্রশ্ন হবে, সেটা হচ্ছে যে আরেকটা আন্দোলন চলছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, যে শিক্ষকদের যে আন্দোলন, তারাও আন্দোলনে আছেন। তারা এই আন্দোলন কর্মসূচির কারণে আমাদের ক্লাস পরীক্ষা হচ্ছে না। আমরা এখন বলা যায় সেশন জট থেকে শিক্ষার্থীরা অনেকটাই মুক্ত, কিন্তু এই যে আন্দোলন, এই যে প্রভাব লাগাতার আন্দোলন, এটার আসলে ফলটা কি হবে? এই আন্দোলনটাকে আপনাকে এই আন্দোলনটাকে একটু আঁচল দেওয়া আন্দোলন বলবো আমি, এরকম মনে হচ্ছে। কারণ আন্দোলন করতেছে যারা, তারা বলতেছে যে সরকারের বুদ্ধি, কারণ এরা তো সব সরকার সমর্থক লোক এবং তারা এই পদ পদবিতে আসছে সরকারকে সন্তুষ্ট করে এবং সরকারের তোষামোদি করেই আসছে তারা। অর্থাৎ সরকারের আন্দোলন করতে গেলে শোনেন, এই যে আপনার আন্দোলন করতে গেলে একটা স্ট্রং অবস্থান নিতে হয় সরকারের বিরুদ্ধে, তাই যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, কিন্তু ওনারা কিন্তু সেটা নিচ্ছে না, বলতেছে না সরকারের না, আমাদের আমলাদের বিরুদ্ধে। আরে বাবা, আমলা কে? আমরা তো পলিসি মেকাররাই ঠিক করে দেয় এবং পলিসি মেকার, এবং ওনাদের সঙ্গে 12 দিন কোনো কথা বললেন না। পরবর্তীকালে পার্টির সেক্রেটারি কথা বলেছেন, কন্টিনিউ করছেন, কারণ পার্টির সেক্রেটারি তো বলে দিয়েছে উনি যেটা বলতে পারতেন। যেটা কথা হলো যে ওনারা কিন্তু সেটা থেকে ব্যত্যয় হচ্ছে না, গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিচ্ছে ব্যত্যয় হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কালকে সাংবাদিক সম্মেলনেও আপনারা শুনেছেন, সেখান থেকে তো বোঝা যাচ্ছে যে ওখানে ব্যত্যয় হওয়ার মানে এখন পর্যন্ত চিন্তা ভাবনা নাই। তবে এইখানে আমি বলবো সেটা হলো যে এই ধরনের পরিকল্পনা হঠাৎ করে যে কোনো সময় পরিকল্পনা করলে প্রসপেক্টিভ করতে হয়, কিন্তু সবসময় রেট্রোস্পেক্টিভ এটা হলো রাইট বিরোধী। আপনি যে রাইটটা অ্যাকিউট করছেন সেই রাইটটাকে কেড়ে দেওয়া যায় না, এটা সংবিধানের পলিসি। কিন্তু সেটা অনেক সময় আসলে সংবিধান তো, মানুষ যদি সংবিধান মাথায় রাখতো তাহলে তো দেশে এত সমস্যা হতো না, কিন্তু সমস্যা হলো সংবিধান তো মাথায় রাখে না। যার যেটা প্রয়োজন, যার যেটা সুবিধা মাথায় থেকে আসলো সেটা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা হয় এবং অনেক সময় যারা বিপদে পড়ে তখন তারা সংবিধানের সাহায্য নেয়, বলে আমার সংবিধান অনুসারে আমার রাইটটা দিতে হবে। কিন্তু উনি আবার যখন ক্ষমতায় থাকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই যে গত 15 বছরে যে সমস্ত নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগে মেধাবীরা বঞ্চিত হয়েছে। ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড তারা নিয়োগ হতে পারে নাই, দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়, ছাত্রদেরকে কিভাবে রাখা হয়। এই বিষয়গুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এখন সংবিধানের কথা বলেন, তাদেরও তো এই সংবিধানের বিষয়টা বোঝা উচিত। তাহলে আমরা সবসময় সংবিধানকে ব্যবহার করি যার যার সুবিধার জন্য। সময় নেই, ধন্যবাদ আপনার দুজনকে বাংলাদেশে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।